হ্যালো গাইস, দিস ইজ মি কোপাইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমাদের নবদ্বীপে এসেছে কে বলো তো, ইউটিউবার একজনা। কে তার নামটা বুঝতেই পারছো। আমি তো ওনাকে দিয়েই প্রথমে এটা শুরু করছি, তো তোমরা তো বুঝেই গেছে। হ্যাঁ, সুজয় নীলদা। সুজয় নীলদা এসেছে, যার গলা সোশ্যাল মিডিয়াতে সবাই পছন্দ করে। এত সুন্দর ভয়েস আর মানুষের মনের কথা এত সুন্দরভাবে উনি বলেন। আর এখানেও বলছে, আর আপনারাও এসেছি এখানে দেখতে সুজয় নীলদাকে। খুব ভালো দাদাটা। সো তোমরাও দেখো, আমি বেশি বকতে পারছি না, তোমরা দেখো দেখো আর দেখো। রিয়াংশীর ব্যাপারে যেটুকু জেনেছি, রাজশ্রীর কাছ থেকে জেনেছি, বুঝেছি যে ওরা নিঃস্বার্থভাবে কিভাবে কাজ করে চলেছে বিভিন্ন প্রান্তিক মানুষের জন্য। এবং এটা খুব সহজে করে ওঠা যায় না। মানে আমরা যারা বিভিন্নভাবে ব্যস্ত, বিভিন্ন কর্মজীবনে, আমরা যখন স্টুডেন্টস লাইফ থেকে আমাদের কর্মজীবনে প্রবেশ করি, তখন গিয়ে সেখান থেকে সময় বের করে কোনো কিছু করতে পারা আলাদাভাবে, সেটা খুব একটা সহজ কাজ হয়ে ওঠে না। কিন্তু ওরা, আমি যেটুকু জানলাম যে 20-30 জন একসঙ্গে একটা টিম ফর্ম করে রিহাংশীকে নিয়ে এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তিক মানুষের জন্য। এবং এই মুহূর্তে সেখানকার প্রচুর মানুষ উপস্থিত রয়েছে, আমি যেটুকু জানলাম। তো প্রত্যেকের জন্য, রিহাংশীর জন্য এবং আপনাদের জন্য একটা জোরে হাত দেব। আমি খুব সামান্য মানুষ, কিছু মানুষের গল্প বলি যেগুলো হয়তো আপনাদের প্রতিদিন ইন্সপায়ার করে। আলটিমেট মোটিভেশনে এই মুহূর্তে যদি বলতে হয়, প্রায় 19 লক্ষের কাছাকাছি মানুষ জুড়ে রয়েছেন প্রতিদিন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত বাঙালি আছেন, যেহেতু বাংলা কন্টেন্ট, তাই সেগুলো দেখছেন। এবং এই কন্টেন্ট করতে গিয়ে যেটুকু বুঝেছি যে নিজের জায়গাটা যদি তৈরি করতে হয়, তাহলে শুধুমাত্র নিজেকেই লড়তে হয়। সেই সময় এরকম রিহাংশীর মতো কিছু দাদা দিদিদের পাশে পেয়ে গেলে সেই লড়াইটা অনেকটা সহজ হয়। থ্যাংক ইউ রাজশ্রী, থ্যাংক ইউ রিহাংশী। বলো। ধন্যবাদ দাদা, আমাদের ডাকে সাড়া দিয়ে তুমি নবদ্বীপে এসছো এবং বহু মানুষ বহু অপেক্ষার পর তোমাকে নবদ্বীপে পেয়েছে। আমাদের তরফ থেকে তোমার জন্য একটা প্রশ্ন ছিল। আমরা যখন সমাজসেবামূলক কাজ করি এবং আমরা যখন সমাজের বুকে পিছিয়ে পড়া মানুষদের জন্য ছুটে যাই, তখন অনেক জায়গা থেকে আমাদের এই প্রশ্ন আসে যে কেন করি, কী পাই, কিসের জন্য যাই, আমাদের তো কোনো লাভ নেই এতে। তো সেটাই, এত কাজ করার পরেও খুব খারাপ লাগে এটা ভেবে যে ওরা কেন করছে, বেকার করছে, কোনো লাভ নেই এসব করে। তো তুমি যদি এই সম্পর্কে কিছু বলো। দেখো, লাভের প্রসঙ্গ না, মানে খুব একটা অনেক বড় ব্যাপার আর কি। যদি আমি খুব ছোট্ট করে একটা উদাহরণ দিই, যখন লকডাউন পড়েছিল 2020 সালে, তার আগে আমি টেলিভিশনের জন্য কাজ করছিলাম, লিখছিলাম, টেলিভিশন হোস্টিং এগুলো করছিলাম। কিন্তু যখন লকডাউন পড়লো, সব কিছু থেকে দূরে চলে গেলাম। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হওয়ার মধ্যে ছিল। 3-4 মাস যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ছিল, তাদের কাজ ছিল না। বেসিক্যালি যেটুকু জমিয়েছিল সেটুকু দিয়েই তারা খেয়ে পড়ে বেঁচেছিল। সেই সময় দাঁড়িয়ে যখন বাড়িতে ছিলাম, তখন জাস্ট ফিল করছিলাম যে কি হচ্ছে এটা। সেই সময় থেকে যারা আমাকে একটু আধটু ফলো করেন, তারা জানবেন রেডিও আবহ বলে একটি রেডিও লাইভ, যেটা আমি ফেসবুকে অডিও লাইভ হিসেবে করতাম। কেন করতাম বলুন? রাত্রিবেলা সারাদিনের বিভিন্ন রকমের ধরো কাজকর্মের পর, বিভিন্ন যেগুলো লিঙ্ক আপ করার কাজকর্ম থাকে সেগুলোর পর, যখন রাত্রিবেলা প্রায় 11:30 এরকম সময় থেকে 1.5 ঘন্টা একটানা বকা, যারা ভয়েস ওভার ইন্ডাস্ট্রিতে আসে, তোমরা ধীরে ধীরে হয়তো জানবে বিষয়গুলোকে, বা আপনারা জানবেন, 1.5 ঘন্টা টানা বকা খুব মুশকিলের ব্যাপার। নিজের সমস্ত শক্তি দিয়ে, ওই গরমে, সে সময় গরম ছিল সবাই জানেন, রাত্রিবেলা করতাম। এটাই তার মূল লক্ষ্য ছিল যে কিছু মানুষ যাতে কিছু মানুষের গল্প শুনে ভালো থাকতে পারে। তা তোমাদেরও হয়তো সেই তাগিদটা কোথাও গিয়েছিল যে আমরা একটু ভালো আছি, আর 5 জন আমাদের মতো একটু ভালো থাক, তাহলেই হয়তো আমাদের ভেতরকার ভালো লাগাটা আরো বেড়ে যাবে, তাই নয় কি? একদম একদম। আমি আরও একটি প্রশ্ন। বাট উনি স্ট্র্যাটেজিক্যালি যেভাবে বিজনেসটাকে দান করিয়েছেন, ওনার বিজনেস হোক বা বিজনেস রিলেটেড যে স্ট্র্যাটেজি দান করিয়েছেন, সেখানে উনি একদম সঠিক। এই বিষয়ে মনে হয় না দ্বিমত থাকা উচিত। বাট কিছু কিছু জায়গাতে তো অবশ্যই ভুল
ত্রুটি সেগুলো তো আলোচনা সাপেক্ষ এবং অবশ্যই আমাদের মেরুদণ্ডে গায়ে লাগার মতো। তো আলটিমেট মোটিভেশন থেকে কি পরবর্তীতে এই দিক দিয়ে অর্থাৎ মানে বিজনেস বা যাতে পরবর্তী রোজগার এই বিষয়ে কি কখনো কোনো মোটিভেশনাল কিছু তোমার দিক থেকে আসতে পারে সেই বিষয়ে যদি কিছু বলবে? দেখো, আমি বিজনেস ব্যাপারটাকে অতটা বুঝি না এখনো। মানে এই পুরো ব্যাপারটার মধ্যে আমি খুব বেশি, আমি যেটুকু করার আমি মানুষকে বুঝি, যেটুকু মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে সেটুকু বলি। আর বিজনেস এখনো পুরো ব্যাপারটা আমি বুঝে উঠতে পারিনি। এই যে এখানে যে ধরো আমি তোমাকে বলছি সিম্পলি, ভিডিও থেকে একটা মনিটাইজেশন হয়ে একটা টাকা পয়সা আসে, সেখান থেকে আমরা প্রতি মুহূর্তে, আমি ও অভিজ্ঞ রয়েছে এই মুহূর্তে এখানে, আমরা প্ল্যান করি কী করে আরও বড় করা যায়। আমাদের এই মুহূর্তে আমরা যখন শুরু করেছিলাম, এবং তুমি একটা জিনিস দেখতে পাবে যে যে ভিডিওগুলো যায়, দিনে হয়তো 2টো ভিডিও যায়, প্লাস আরও টুকটাক কাজকর্ম আছে, সেগুলো পরে বলছি সেটা নিয়ে। সেখানে এত ছেলে মেয়ে লাগে না। আমার সঙ্গে প্রায় এই মুহূর্তে অ্যাসোসিয়েটেড 13 জন অফিসে, বাকি প্রায় 26-27 জন টোটাল হবে। এই 26-27 জনের স্যালারি, বুঝতে পারছো তো? এবং তোমাকে একটা ছোট্ট জিনিস বলি যে খুব বেশি যে বাংলাতে টাকা পয়সা দেয়, বা ভারতবর্ষের কথা বলছি, ইন্ডিয়াতে মনিটাইজেশনে, সেটা নয়। কিন্তু আমরা ওই টাইটা একটা ব্যাপার হয়ে গেলে আমরা খুব খুশি হয়ে যাই যে এই মাসে এই টাকাটা দরকার ছিল, এই টাকাটা উঠে গেছে, এই মানুষগুলো সবার স্যালারি হয়ে যাবে, বাড়িতে হয়তো হাঁড়ি চড়বে, কেউ কেউ হয়তো দূর থেকে এসে কলকাতা থেকে কাজ করছে আমাদের সঙ্গে, এমনও রয়েছে। আমি খুব হ্যাপি হয়ে যাই যে এখানে আমাদের আর এই চাপটা রইল না। তো এইটুকুই যে ওই যে বিজনেসের কথা তুমি বললে, সেইভাবে ওইভাবে প্ল্যান হয়তো আমার মধ্যে যেহেতু নেই, আমি যেহেতু MBA করিনি বা এই ধরনের বিজনেস নিয়ে পড়াশুনো করিনি, তাই হয়তো বলতে পারবো না। কিন্তু একটা মানুষ কীভাবে স্ট্রাগল করে উঠে আসছে, সেই স্ট্রাগলের যে প্রতিটা স্পার্ক, সেইগুলো ভীষণ বুঝতে পারি। সেগুলো মানুষের কাছে তুলে ধরাটাই আমার শুরু থেকে আলটিমেট মোটিভেশনের লক্ষ্য ছিল, এবং এখন সেটা করে আসছি, আগামীতেও এটা চলছে। আর সন্দীপ মানুষের যেটা বলছিলাম, সন্দীপ মানুষের জায়গায় তুমি কোথাও গিয়ে তোমার স্টার্টিংয়ের একদম আইডল মানে প্রতি মুহূর্তে। যদি সেই কথাই বলতে হয় তাহলে কথাটা বলার উদ্দেশ্য আরেক একটা, যে আমিও ছোটোখাটো কিছু রিলস জানি না কতটা ভবিষ্যতে হবে, বাট তোমার কাছে সন্দীপ মাহেশ্বরের জায়গাটা যেরকম, হয়তো আমার কাছে তোমার জায়গাটা সেরকম। আর আমি খুব সামান্য, আমি ভাই খুব সামান্য, আমি এখনো কিচ্ছু করে উঠতে পারিনি। আমি শুধু মানুষের গল্প বলি, আর সেই গল্প বলার কারণেই এই মুহূর্তে আমার টেলিভিশন কেরিয়ার তো বেশ কিছুদিন হলো, কিন্তু মাঝখানে টেলিভিশন করতে ভালো লাগছিল না, যে কি একঘেয়ে একটা জিনিস চলছে। কিন্তু এই মুহূর্তে আকাশ আগে কতজন আমাকে দেখছেন জানি না, দেখছেন কেউ? আকাশে সুপারস্টার্স বলে একটা অনুষ্ঠান হচ্ছে, ওই অনুষ্ঠানটায় যখন আমাকে ডাকলো, মানে আমি জিজ্ঞেস করেছিলাম আমাকে কেন ডাকলেন এখানে, মানে আমি তো টেলিভিশনের মধ্যে করছিলাম না কিছু, আমাকে কি জন্য মনে হলো আমি টেলিভিশনটা করবো। বা তখন বললো, তুমি যে মানুষের গল্প বলো, সেই মানুষগুলো যদি তোমার সামনে এসে দাঁড়ায়, তাহলে তাদের গল্পগুলো শুনতে কেমন লাগবে, তুমি তো দূর থেকে মানুষের গল্প বলো। তো তখন আমি এক কথায় রাজি হয়ে গেছিলাম। কি টাকা পয়সা দেবে না দেবে, আমার প্রচুর খাটনি যাবে আমি জানতাম, মানে শ্যুটের স্কেডিউল সাংঘাতিক। আমি কালকে শ্যুট করেছি, আজকে এখানে এসেছি, আগামীকাল সকালবেলা ফিরে আবার শ্যুটে যাবো। তো যখন জেলা থেকে মানুষজন আসছে না, কখনো কুচবিহার থেকে আসছে, কখনো পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে আসছে, ঝাড়গ্রাম, বিভিন্ন জেলা থেকে যখন মানুষ আসছে, তাদের গল্পগুলো দাঁড়িয়ে শুনছি না, আমার গায়ে কাঁটা দেয় রীতিমতো, যে এই মানুষগুলোকে নিয়ে আমি হয়তো কথা বলতাম, এই মানুষগুলো সামনে এসে দাঁড়িয়ে আছে। এটাও আমার জন্য বিশাল বড় একটা ইন্সপিরেশনের জায়গা। আচ্ছা, তো আরেকজন আছে সুভাষ দা, কিছু বলতে চান? প্লিজ প্লিজ প্লিজ। সুভাষদার ব্যাপারে একটা কথা বলি। দাদার কাছে এখানকার অধিকাংশ মানুষই কম্পিউটার শেখে, তো দাদা টিচার। আর রিহাংশির পাশেই রয়েছেন আমাদের, ওনার আশীর্বাদে আমরা এগিয়ে যাচ্ছি। তো হয়তো সবসময় সামনে থেকে না থাকতে পারলেও পেছন থেকে থাকার চেষ্টা করেন। ওকে, হ্যাঁ বলুন দাদা। ধন্যবাদ। আপনার সাথে আমার এর আগে কয়েকটা অনুষ্ঠান দেখা হয়েছিল। আচ্ছা। আপনার নিকো পার্কে একটা অ্যাওয়ার্ড, যেখানে আবির এসেছিলেন অ্যাওয়ার্ড গিভিং আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সঙ্গে আমার এরকম দিদি নাম্বার 1 দাদাগিরি আমার একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল। হ্যাঁ, বলুন, বলুন। আমি বলতে চাইছি, এখন তো ছেলেমেয়েরা ধরুন করে ইউটিউব করা বা ইউটিউবার হবে বলে এই জায়গাটা সবসময় টার্গেট করছে সবাই। ধরুন রান্না করা থেকে ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে টপিককে নিয়ে ধরুন ব্লগ করা বা এগুলো। তা অনেক স্টুডেন্টস আমাকে বলেছে, স্যার এই প্রশ্নটা রাখবেন আপনি, আপনার যদি এই বিষয়ে কোনো গাইডলাইন থাকে যে কীভাবে ওরা এগোবে। আর দ্বিতীয় কথা হচ্ছে শ্রেয়াও আমার স্টুডেন্ট, শ্রেয়া ভাদুরী। আর আপনার সঙ্গে যে আপনার কন্টেন্ট যিনি করেন অভিজ্ঞবাবু, এবং
আপনার স্ত্রী, আমরা অনেক অনুষ্ঠান আমি শুনছি, তাদেরকেও যদি একবার মঞ্চে যদি তারা উপস্থিত থাকেন, আপনার ওয়াইফ এবং স্ত্রী, তাদেরকে যদি একবার মঞ্চে তোলেন, তাহলে আপনার ভীষণ সবাই খুশি হবো। কারণ মনে করি আপনার আজকে এই উত্থানের পিছনে তাদের বিরাট একটা অবদান আমরা মনে করি। নিশ্চয়ই। সবাই তাদেরকে যদি একবার মঞ্চে তোলেন, আমরা খুব খুশি হবো। একদম আপনার মোটিভেশনের নিজের গল্পটা আমরা ছোট্ট করে আরেকবার বলে শুনবো আমরা। থ্যাংক ইউ। বিষয় হচ্ছে ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেটার কথা উনি বললেন, এটার কোনো সেরকম গাইডলাইন সত্যি সত্যি হয় না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কন্টিনিউইটি, মানে নিয়মানুবর্তিতা, যেটা আমরা পর পর করে যাই। এই যে আজকে আমি যদি সব মিলিয়ে ধরি, আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স যদি বলি 3 মিলিয়নের ওপরে, মানে 30 লক্ষ মানুষ আমাদেরকে ফলো করেন, যেটা সোশ্যাল দরকার। এবং গত মাসের হিসেব আমরা দেখছিলাম 150 মিলিয়ন ভিউজ বাংলা কন্টেন্টে। এইটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, যেটা খুব সহজে হয় না, যেটা মানুষের ভালোবাসার জন্য হয়। এই যে এত মানুষ দেখছেন কন্টেন্টগুলোকে, এটার একটাই কারণ হচ্ছে যে আমরা কোথাও গিয়ে ভুল বার্তা পৌঁছচ্ছি না মানুষের কাছে। এই কারণে এই প্রসঙ্গটা তুললাম যে কন্টেন্ট যে কেউ করতে পারেন, মোবাইল ফোন রয়েছে, ইন্টারনেট রয়েছে, যদি নিজের কাছে ট্যালেন্ট থাকে। আমি এমন কিছু বলতে চাইছি যেটা কেউ বলছে না, সেটা ভুল না হলে সেটা অবশ্যই বলুন। আপনি ধরুন কোনো রকম আপনার সামনে অন্যায় হচ্ছে, সেটা তুলে ধরুন। ধরুন কোনো রকম কোনো একটা গল্প পেলেন যেটা মনে হয় যে মানুষকে বললে মানুষ ইন্সপায়ার্ড হতে পারে, সেটা বলুন। আপনার মধ্যেকার হয়তো যেটা দাদা বলছিলেন যে কেউ রান্নার ভিডিও করছেন, হ্যাঁ হতেই পারে। সারাদিন কাজের শেষে আপনি মনে করলেন যে আমি যে রান্নাটা করছি এই রেসিপিটা আর কেউ করেনি বা কোথাও দেখিনি, আমি এই রেসিপিটা করি, আমার পরিবার খুব খুশি হয়, বাকিদের মধ্যে ছড়িয়ে দিন, তারা রান্না করে খাক না। তো বিষয়টা এইটাই যে পজিটিভিটি যদি ছড়াতে পারেন অবশ্যই ওয়েলকাম এই দুনিয়ায়, কিন্তু যে মুহূর্তে নেগেটিভিটি ছড়াতে থাকবেন না, ওটা খুব সামান্য সময়ের জন্যই থাকবে। যে কোনো নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার, মানে নেগেটিভ এই অর্থেই বলছি যেটার কোনো অ্যাডেড ভ্যালু নেই, মোরাল ভ্যালু নেই, যেটা আপনার জীবনকে কোথাও উন্নীত করবে না, তুলবে না, কোথাও গিয়ে আপনাকে নিচে নামাবে, সেই রকম কন্টেন্ট দেখেও অনেকে কন্টেন্ট করা শুরু করেন, অনেক কিছুই সামনে আসে। তো সেইটা না করলেই ভালো, কেননা সেগুলোর স্থায়িত্ব কম। আমি একটা জিনিসই বিশ্বাস করি, বারংবার আমার টিমকেও বলি এবং বিভিন্ন জায়গাতেও বলি, যে কোনো কিছু যেটা ঝড়ের মতো আসে, ওই ভাইরাল হওয়া শব্দটা খুব আসে না আজকাল, যে ভাইরাল হয়ে গেছে, তো সেই যেটা ভাইরাল হয় সেটা ওই দুদিনের জন্যই থাকে, কিন্তু যেটা দেখবেন ধীরে ধীরে কোনো কিছু গড়ে উঠছে সেটা থেকে যায়। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর সুজয় নীলদার পুরো কাহিনী, মানে এই কী করে কবে থেকে প্রেম হয়েছে দিদির সাথে, সো সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওই দিচ্ছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, অবশ্যই তোমরা দেখতে পাবে। আর তাদের সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।